আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ক্লাসটা হচ্ছে কম্বাইন্ডলি এটা আমরা আ বেজ ও বেজ 4 এবং 5 বেজ 4 এর ৮ নাম্বার ক্লাস এবং বেজ 5 এর ৭ নাম্বার ক্লাস। উভয় ক্লাসে স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা বেজ 4 এর ৭ টা ক্লাস অলরেডি করেছি এবং ৮ নাম্বার ক্লাসে স্টাইল নিয়ে আলোচনার কথা আছে। এরপরে বেজ 5 এ অলরেডি ৭ টা ক্লাসের মধ্যে আমরা ওই যে বেজ 4 এর ৮ টা ক্লাসের যে কভার গুলো আমরা করেছি ৭ টা ক্লাসে। তো এইজন্য ৬ টা ক্লাসে অর্থাৎ বেজ 5 এর ৭ নাম্বার ক্লাসে আমরা স্টাইল অ্যাট্রিবিউটটা আলোচনা করব। মিলে যাওয়াতে আমি যেটা করতেছি যে বেজ 4 এবং 5 এর মানে ৮ এবং ৭ নাম্বার ক্লাসটা একই সাথে নিচ্ছি। তো দুটো বেচে আশা করি একসাথে জয়েন করতে পারবেন। আমি একটু আগে লিংকটা গ্রুপে দিয়ে দিচ্ছি। বেচ ১ম হচ্ছে বেচ 4 এর ৮ নাম্বার ক্লাস। বেচ 4 হুম, বেচ 4 ক্লাস 8 আচ্ছা, এটা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে বেচ 5 এ আমি গ্রুপে শেয়ার করে দিচ্ছি। যারা ফ্রি আছেন জয়েন করেন। বেচ 5 ক্লাস 7 আচ্ছা, আমি দুটো গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি। আপনারা যারা ফ্রি আছেন জয়েন করেন এবং আমাকে একটু জানাবেন কমেন্টে যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন যারা জয়েন করবে। তো হ্যাঁ, আমি কিন্তু বসে থাকবো না, আমরা জাস্ট ক্লাস শুরু করে দিব। দুটো বেচ একসাথে জয়েন করতে পারবেন। আচ্ছা, আমাদের স্টাইল অ্যাক্টিভিটি নিয়ে কথা। যে কোনো একটা বেচে যদি আমি গিয়ে ধরেন ৪ নাম্বার বেচে যাচ্ছি, ৪ নাম্বার। হ্যাঁ, এটাতে আমরা ৭ নাম্বার ক্লাসে অলরেডি এটা ট্যাবল করেছি। আবার আমি যদি ব্যাকে গিয়ে যদি আমি ৫ নাম্বার ক্লাসে যাই, এটা তো ৬ নাম্বার ক্লাসে আমরা ট্যাবল পর্যন্ত শেষ করেছি। তার মানে ট্যাবল পর্যন্ত আমরা আ দুটো বেইচে কিন্তু শেষ করেছি। এটা ৭ নাম্বার বেজ 5 এর হচ্ছে ৭ নাম্বার আর বেজ 4 এর হচ্ছে ৮ নাম্বার ক্লাস হবে। এবং উভয় ক্লাসে স্টাইল অ্যাক্টিভিটি নিয়ে কথা হবে। আমি এখানে যেকোনো একটা বেচে করি। ধরেন যে এই এটাকে আমরা ক্লাস 08 করে দিলাম বেজ 4 এর জন্য। এটাকে আমরা এডিটরে ওপেন করব। এরপরে এটাকে আমরা ব্রাউজারে ওপেন করব। আচ্ছা, এটা যেহেতু অনেকগুলো ট্যাগ আছে, এই ট্যাগ গুলো আমরা একটু ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, এতটুকটা আছে, এটা চলে গেছে। এটাকে আমরা ৮ করে দিচ্ছি। ৮, এটা হচ্ছে বেজ 4 এর ৮ নাম্বার ক্লাস। এই জিনিসটা এগুলো একটু এখানে একটু লিখি। বি দিয়ে যদি লিখি বেজ 4 ক্লাস হচ্ছে ৮, তারপরে হচ্ছে অবলিক দিয়ে যদি এটা যদি আমি দিই, এবার দেব যে বেজ হচ্ছে 5 ক্লাস হচ্ছে ক্লাস হচ্ছে 7। আচ্ছা, জাস্ট সংক্ষেপে লিখলাম। এখানে দেখা যাচ্ছে। তাইলে আমরা বডিতে স্টাইল নিয়ে কথা বলবো আজকে। স্টাইল অ্যাট্রিবিউট, স্টাইল অ্যাট্রিবিউটটা কি জিনিস সেটা আমরা কিন্তু এই ৬-৭টা ক্লাসে অনেকগুলো অ্যাট্রিবিউট নিয়ে কাজ করেছি। তো যারা আজকের ক্লাসে নতুন, যারা আগার নাই, হুট করে কোনো ক্লাসে জয়েন করলে তাদেরকে বলবো তারা অবশ্যই শিডিউল মেনটেন করে আপনি ক্লাসগুলো কভার করবেন। ধরেন আমি প্রথমে একটা অ্যাট্রিবিউট নিয়ে দেখি, যেমন ধরেন ফেস। ফেস অ্যাট্রিবিউটের জন্য আমাদের একটা ট্যাগ লাগে, সেটা হচ্ছে ফন্ট ট্যাগ। ফন্টকে আমরা ক্লোজ করব। ফন্ট, এই ফন্টের সাথে একটা কালার আছে, কালার অ্যাট্রিবিউট বসে। এই ফন্টের মাঝখানে ধরুন আমি লিখে রাখলাম W3 প্রোগ্রামিং। আচ্ছা, এখন যদি আমি এখানে আউটপুট দেখি তাহলে দেখবো যে এটা এভাবে আসছে। আচ্ছা,
এখন এখানে ধরেন আমি এই যে কালার যেটা আছে এখানে যদি রেড লিখে দিই, এই কালার অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে যদি রেড লিখে দিই, তাহলে আমি এখানে রিলোড দিলাম, এটা কালারটা লালটা আসছে। হ্যাঁ, এখানে ব্লু দিলে ব্লু আসবে। ঠিক আছে। আচ্ছা, এই যে কালার একটা অ্যাট্রিবিউট, এভাবে আরো অনেকগুলো অ্যাট্রিবিউট নিয়ে আমরা অলরেডি 6টা-7টা ক্লাসে আলোচনা করেছি। এই যে এক একটা অ্যাট্রিবিউটের এক এক ধরনের কাজ। হ্যাঁ, আবার কিছু অ্যাট্রিবিউট আছে সেটা হচ্ছে যে মানে কিছু ট্যাগের সাথে নির্দিষ্ট, অন্য কোনো ট্যাগের সাথে কাজ করবে না। হ্যাঁ, যেমন আমি যদি এখন যদি ধরি এটাকে একই লেখাটাকে যদি আমি ধরেন যে এখানে কার্সর রেখে কন্ট্রোল ডি প্রেস করলাম, হ্যাঁ, তাহলে কি হবে, একটা লাইন কপি হবে। কপি হওয়ার পরে ধরেন আমি এই ফন্ট টেককে আমরা জাস্ট H2 করে দিলাম, H2 ট্যাগ, H2 কে ক্লোজ করব। তাহলে এখন কি হলো, এটা H2 ট্যাগ। এখন H2 ট্যাগের মধ্যে যেটা থাকে সেটা জাস্ট হেডিং হিসেবে শো হয়। ঠিক আছে, এটা হেডিং হিসেবে আসছে। বাট এখানে ফন্টের সাথে যে কালারের যে ব্লুটা আসছে, H2 তেও কিন্তু কালার নামের অ্যাট্রিবিউটটা আমরা ইউজ করেছি আপাতত। বাট এখানে কিন্তু এটা কালারটা হয়নি। তাহলে ফন্টের সাথে এই কালার অ্যাট্রিবিউটটা কাজ করেছে, বাট H2 এর সাথে এই কালার অ্যাট্রিবিউটটা কাজ করে নাই। ঠিক আছে, জিনিসটা পার্থক্যটা আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে করে অনেকগুলো অ্যাট্রিবিউট অনেকগুলো ট্যাগের সাথে কাজ করবে না। তখন আমরা যদি আমাদের প্রয়োজন হয়, হ্যাঁ, তখন আমরা কি করি, তা ভিন্ন একটা অ্যাট্রিবিউট আছে সেটা দিয়ে আমরা কাজগুলো করি। যেমন এটা হচ্ছে যে আহ, এটা কিভাবে বসে দেখেন, এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম এবং ভ্যালু। এই কালারটা অ্যাট্রিবিউট নেম সমান চিহ্ন কোটেশন চিহ্নের মাঝখানে ভ্যালুটা বসে। আর এখানে যেটা বসবে এটা হচ্ছে ভিন্ন একটা, এটা হচ্ছে জাস্ট স্টাইল। এই স্টাইল নামের অ্যাট্রিবিউটের সাথে সমান চিহ্ন তারপর কোটেশন চিহ্ন। এর ভিতরে দুটো জিনিস বসে, একটা হচ্ছে প্রপার্টি, প্রপার্টি প্রপার্টির পরে দুটো কোলন চিহ্ন বসবে, তারপর ভ্যালুটা বসবে। ঠিক আছে, এরপরে সেমিকোলন বসবে। এই স্টাইল অ্যাট্রিবিউটটা নির্দিষ্ট। এখানে এখানে আমরা অ্যাট্রিবিউট নেম বলতে অনেক ধরনের অ্যাট্রিবিউট বসাতে পারি, কালার বসাতে পারি বা আরো বিভিন্ন ধরনের কাজ হয়। যেমন আমি যদি এখানে ফেস নামের অ্যাট্রিবিউট আছে একটা, ফেস, ঠিক আছে, এখানে যদি আমরা ফেস এর ভ্যালু কি বসে, ফেস মানে হচ্ছে বিভিন্ন ফন্টের স্টাইল। আমি যদি এখানে এরিয়াল ব্ল্যাক দিই, ব্ল্যাক, তখন দেখবেন যে এটা উপরে যেটা আছে সেটা কিন্তু এরিয়াল ব্ল্যাক হয়ে গেছে। এই জিনিসটা এটা একটু ভিন্ন ছিল, এটা এরিয়াল ব্ল্যাক এর ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এই ফেস অ্যাট্রিবিউটটা যদি আমি এখানে কপি করে যদি H2 তে বসাই, হ্যাঁ, H2 তেও এখন কি আছে, এখন কিন্তু ফেস অ্যাট্রিবিউটটা আছে। আমি যদি রিলোড দিই, এখানে কিন্তু কোনো চেঞ্জ হয়নি। তার মানে এই ফেস অ্যাট্রিবিউটটাও কিন্তু ফন্টের সাথে কাজ করেছে, H2 এর সাথে কাজ করেনি। তাহলে আমার যদি H2 তে যদি কালার করতে হয়, H2 কে যদি আমার এরিয়াল ব্ল্যাক ফন্টের মানে ডিজাইনটা করতে হয়, তখন কি করব? তখন এই স্টাইল নামের অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে। এভাবে স্টাইল অ্যাট্রিবিউটটা এমন একটা অ্যাট্রিবিউট, এটা যে কোনো ট্যাগের সাথে ম্যাক্সিমাম কাজ করবে। হ্যাঁ? এবং এটা একটা সিএসএস অ্যাট্রিবিউট বলি, অথবা এটা ইনলাইন সিএসএস বলা হয়। এটাকে ইনলাইন সিএসএস বলে বা সিএসএস অ্যাট্রিবিউট এটা বলতে পারেন। তো আমরা আগামী ক্লাসে যখন আমরা এটা আজকে এইচটিএমএল এর শেষ ক্লাস, বেস 4 এবং বেস 5 এর জন্য। তো আমরা আগামী ক্লাসে যখন সিএসএস শুরু করব, তখন আমরা তখন দেখবো যে স্টাইলটা আসলে কিভাবে কাজ করে বৃহৎ ভাবে দেখবো। আজকে জাস্ট নরমালি দেখতেছি। তাহলে স্টাইলের যে অ্যাট্রিবিউট সেটা আমরা স্ট্রাকচারটা কিভাবে বলেছি, এটা যে জাস্ট অ্যাট্রিবিউট নেমের সাথে জাস্ট একটা কি বসে, ভ্যালু বসে কোটেশন চিহ্নের মধ্যে। আর এখানে যেটা বলবে স্টাইল অ্যাট্রিবিউটটা ঠিক থাকবে সবসময়, কিন্তু সমান চিহ্ন কোটেশন চিহ্নের ভিতরে যেটা বসবে, এখানে তিন ভাবে জিনিস বলবে, একটা হচ্ছে প্রপার্টি, একটা হচ্ছে ভ্যালু, এরপরে কি সেমিকোলন, আর এখানে কোলন চিহ্ন। এইভাবে এই স্ট্রাকচারে বসাইতে হবে। এখন আমি যদি ধরেন যে এখানে স্ট্রাকচার গুলো যদি ফলো করি, তাহলে দেখুন যে এখন আমি ধরেন কালারটা নিয়ে ফলো করলাম, ধরেন স্টাইল দিলাম, তারপর দিব সমান চিহ্ন, দুটো কোটেশন চিহ্ন। এর ভিতরে কি করতে হবে, প্রপার্টি। প্রপার্টি কি, প্রপার্টি হচ্ছে আমি এটাকে কি করব, কি কাজ করব। আমি যদি এখন এখানে যদি ধরেন যে আমি এখানে কি করব, মানে ধরেন যে ফন্টের ডিজাইন করো, তাহলে এটা একটা ফন্ট ফ্যামিলি, এটা হচ্ছে ডিজাইন প্রপার্টি। ধরেন কালার করব, তাহলে কালারটা হবে প্রপার্টি। ঠিক আছে, এই কালারটা দিলাম, তারপর কি হবে, দুটো কোলন চিহ্ন। এখন কালারটা কি হবে সেটা হচ্ছে ভ্যালু। ধরেন রেড হবে সেটা, ঠিক আছে, রেড হবে, রেড হওয়ার পরে এটা সেমিকোলন দিতে হবে। এখানে কিন্তু নরমাল অ্যাট্রিবিউটে কিন্তু সেমিকোলনটা বসে না, খেয়াল রাখতে হবে। তাহলে স্টাইল অ্যাট্রিবিউটটা নির্দিষ্ট, সমান চিহ্ন, এরপরে কোটেশন চিহ্নের ভিতরে প্রপার্টি হচ্ছে কালার,
আর কোলন চিহ্ন, রেড হচ্ছে কি ভ্যালু। এভাবে আসলে এগুলো প্রপার্টি কি কি থাকতে পারে, ভ্যালু কি কি থাকতে পারে, এত কিছু এখন টেনশন করার কিছু নেই। যখন যেটা সামনে আসবে আমরা বুঝবো, শিখবো, এভাবে প্র্যাকটিস করতে করতে জানবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে কালারটা হচ্ছে কি একটা প্রপার্টি, আর রেডটা ভ্যালু। এখন যদি আমি এখানে রিলোড দিই, এখন দেখতে পাবেন যে এই জিনিসটা কি হয়েছে, এটা কিন্তু লাল হয়ে গেছে। তার মানে এই টুর সাথে আমরা নর্মাল যে কালার অ্যাট্রিবিউট দিয়ে কাজ করতে পারি নাই, কিন্তু স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে কাজ করতে পেরেছি। এখন এটা অলরেডি স্ট্রাকচারটা বুঝে গেছে, এটা দরকার নেই। তাহলে এখন আমি ধরেন এখানে কি করব, কালারটা ধরেন এটা রাখবো, এটা বা এটা আপাতত রাখলাম না। এখানে ধরেন আমি এখন ওই যে ফেসের যে যে ডিজাইনটা, সেটা আমি চাইলে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে করতে পারি। অর্থাৎ এখানে কিন্তু আপনি অন্য ট্যাগ, অন্য অ্যাট্রিবিউট গুলো, আলাদা আলাদা ট্যাগ গুলো আলাদা আলাদা অ্যাট্রিবিউট বসাতে হবে। এখানে কালার করার জন্য আপনার কালার অ্যাট্রিবিউট যেমন বসাতে হবে, কালার সমান চিহ্ন, তারপর হচ্ছে কি রেড। ঠিক আছে? আর ডিজাইনটা করার জন্য মানে ফন্টটা চেঞ্জ করার জন্য ফেস অ্যাট্রিবিউট, এভাবে দুটো অ্যাট্রিবিউট বসাতে হয়েছে। বাট এখানে কি হবে, স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে কিন্তু চাইলে দুটো অ্যাট্রিবিউট বসাতে হবে না। কিভাবে, আমি জাস্ট আগে দেখাই। ফন্ট ফ্যামিলিটা দেখেন, ফন্ট ফ্যামিলি এটা হচ্ছে প্রপার্টি, কোন চিহ্ন। ফন্ট ফ্যামিলি মানে হচ্ছে ফন্টের স্টাইলটা কিরকম হবে। তাহলে এরিয়াল ব্ল্যাক দিলাম এখানে, এরিয়াল স্পেস দিয়ে ব্ল্যাক। ঠিক আছে? এখন সেমিকোলন দিলাম। এখন দেখবেন যে এই ডিজাইন যেটা আসলে এইটা এইটার মতো হয়ে যাবে। হ্যাঁ, এই যে দুটো ডিজাইন একই হয়ে গেছে। কারণটা কি, উপরেও এটা ফেস অ্যাট্রিবিউট দিয়ে দেওয়া আছে, এটা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে। ফন্ট ফ্যামিলিটা হচ্ছে প্রপার্টি, আর এরিয়াল ব্ল্যাকটা হচ্ছে কি ভ্যালু। ঠিক আছে? এটা আরেকটা বিষয়, এই যে এরিয়াল ব্ল্যাক বা ফন্টের যে স্টাইল, সেটা কিভাবে বিভিন্ন স্টাইল গুলো নিতে হয় সেটা কিন্তু আমি আগে দেখিয়েছি। হ্যাঁ, HTML এর আগের ক্লাসগুলোতে দেখিয়েছি। এই যে মাইক্রোসফট ওয়ার্ড থেকে কিভাবে কপি করে নিতে হবে, এগুলো মুখস্থ করার প্রয়োজন নেই। আচ্ছা, তাইলে যেটা বলতে চাইছিলাম যে এখানে আমরা কালারের জন্য একটা অ্যাট্রিবিউট, ফেসের যে মানে ফন্টের যে স্টাইলের জন্য একটা অ্যাট্রিবিউট, বাট এখানে স্টাইল অ্যাট্রিবিউট আমরা দুটো চাইলে একসাথে বসাতে পারি। কিভাবে, ফন্ট ফ্যামিলি দিয়ে এরিয়াল ব্ল্যাক করেছি, এই যে সেমিকোলন যেটা আছে এটার পর একটা স্পেস দিয়ে আপনি যেটা করবেন, এখানে কালারটা লিখে দিবেন। মানে কালারটা হচ্ছে এখানে আরেকটা প্রপার্টি। মানে এভাবে একাধিক প্রপার্টি এবং ভ্যালু ওই যে সেমিকোলন দিয়ে দিয়ে লিখতে পারবো। তো এখানে আমি ধরেন রেডটা দিলাম, রেড দিয়ে আবার সেমিকোলন দিলাম। তাহলে এই ফন্ট ফ্যামিলি একটা প্রপার্টি, এরপর একটা ভ্যালু বসছে, আবার সেমিকোলন, আবার একটা প্রপার্টি, আবার কোলন, আবার কি ভ্যালু, আবার কি সেমিকোলন। এভাবে আবার চাইলে আমরা আরেকটা প্রপার্টি ভ্যালু বসাতে পারি। তার মানে এই যে একাধিক অ্যাট্রিবিউটের কাজ একটা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে দিয়ে আমরা করে দিতে পারবো। এখন কিন্তু এটা দেখবেন যে লালও হবে আর ডিজাইনটাও ঠিক থাকবে। ঠিক আছে? এই ফন্টের মধ্যে আমরা দুটো অ্যাট্রিবিউট বসিয়ে যে কাজটা করেছি, আর HTML এর মধ্যে আমরা জাস্ট স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে এই কাজটা করতে পেরেছি। মানে একই অ্যাট্রিবিউটের মধ্যে। ঠিক আছে? বাস জাস্ট স্ট্রাকচারটা ভিন্ন। এই স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে চাইলে আমরা ম্যাক্সিমাম কাজ ডিজাইন করতে পারি। ঠিক আছে? জাস্ট স্ট্রাকচারটা মনে রাখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মানে স্টাইল অ্যাট্রিবিউটের কাজ, বা স্টাইল অ্যাট্রিবিউট বা অন্যান্য অ্যাট্রিবিউটের সাথে এটা পার্থক্য। তো আশা করি বুঝতে পেরেছেন, এটা সিএসএস এর যে ডিজাইন গুলো সবগুলো প্রপার্টি কিন্তু এই স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে বসে। এটা এক ধরনের সিএসএস এর স্ট্রাকচার। আমরা যখন আগামী ক্লাসে সিএসএস নিয়ে আলোচনা করব, তখন কিন্তু এটা আরো সহজে আপনারা এই যে প্রপার্টি এবং ভ্যালু গুলো সহজে বুঝতে পারবেন। এটা নিয়ে এখন এত টেনশন করার কিছু নাই। আমরা আগামী দু একটা ক্লাস করলে তখন এই স্টাইলের মধ্যে কি কি বসতে পারে, কত ধরনের জিনিস বসবে, সবগুলো আমরা বুঝে যাবো। ঠিক আছে? এত টেনশন করার কিচ্ছু নাই। আশা করি বুঝতে পেরেছেন। যারা ক্লাসগুলো এখনো কন্টিনিউ দেখেন নাই, ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই অবশ্যই কন্টিনিউ দেখে প্র্যাকটিস করবেন। তাহলে কিন্তু আগাইতে পারবেন ইনশাআল্লাহ। তো একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু আগাইতে পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা আমাদের ওয়েবসাইট যেটা আছে w3psd.com, এটাতে গিয়ে জাস্ট রেজিস্টারে গিয়ে এখানে নাম, মোবাইল নাম্বার এবং ইমেইল, এরপরে পাসওয়ার্ড একই দিবেন। দুটো জায়গায় একই পাসওয়ার্ড দিয়ে এখানে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তাহলে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট হবে, এবং সেই এইখানে নাম্বার অথবা মোবাইল নাম্বার অথবা ইমেইল দিয়ে পাসওয়ার্ড যখন দিবেন লগইনে, এই যে লগইনে, লগইন কোথায়, এই যে লগইনে, এখানে যখন আপনি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিবেন তখন কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। লগ ইন করার পরে যে পেজটা আসবে প্রথমে, সেখানে একটা আইডি দিবে আপনাকে, স্টুডেন্ট আইডি। সে আইডি দিয়ে আপনি আমাদের যে গ্রুপগুলো আছে ফেসবুকে, লার্ন অ্যান্ড্রয়েড, সরি, লার্ন প্রোগ্রামিং উইকলি অ্যাসোসিয়েশন, আর একটা হচ্ছে W3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ, এই দুটো গ্রুপ আছে। সেই গ্রুপগুলোর লিংক অবশ্য বিভিন্ন জায়গায় আছে, আপনার প্রত্যেকটা ভিডিওর যে ডেসক্রিপশন আছে সেখানেও দেওয়া আছে।
সেখান থেকে আপনার চাইলে এই গ্রুপগুলোতে জয়েন হয়ে সেখানে আপনার যে প্রবলেম গুলো হয়, মানে আপনি প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়, সে প্র্যাকটিস এর প্রবলেম স্ক্রিনশট সহকারে, হ্যাঁ, আপনি সেখানে পোস্ট করতে পারেন। তবে পোস্টের মধ্যে শুরুতে ওই আইডিটা পোস্ট করবেন। হ্যাঁ? তাইলে হবে কি, আপনি আপনাকে মানে সমাধানটা সহজে যে কেউ দিতে পারবে যারা পারবে। আর বাদবাকি আমি আছি, যতটুকু চেষ্টা করব আপনাদেরকে সমাধানটা দেওয়ার জন্য। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা এই ধরনের এখন থেকে এগুলো বন্ধ করে দিবেন। মানে প্রবলেম গুলো এখানে দিবেন না হোয়াটসঅ্যাপ গ্রুপে। কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, অনেকে হোয়াটসঅ্যাপটা বিভিন্ন প্রয়োজনে ইউজ করে সবসময়। তো এটাতে অনেকে বোর ফিল করে। সেজন্য ফেসবুকে আপনি এটা দিয়ে রাখবেন এবং ফেসবুকে পোস্ট করলে কারো কোনো সমস্যা হবে না। কেউ ফেসবুকে ঢুকলে দেখবে, না ঢুকলে নাই। ঠিক আছে? আপনি সমাধানটা ইনশাআল্লাহ পাবেন। এভাবে করে আমরা ইনশাআল্লাহ আগাই যাবো এবং আস্তে, আস্তে আমরা ডিজাইন পার্ট গুলো শেষ করে ফেলবো। তবে সাথে থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে, সলভ করতে হবে। আপনি প্রবলেমে পড়লে প্রবলেম গুলো শেয়ার করতে হবে। ঠিক আছে? এই হচ্ছে কথা। মোটামুটি HTML আমরা অলরেডি এই পেজ 5 এবং 4 এ শেষ করে দিয়েছি। অলরেডি পেজ 1 এ তো আমরা HTML শেষ করে CSS এর অনেকগুলো ক্লাস করে ফেলেছি। তো যদি মোটামুটি সাথে থাকেন ২-৪ মাসের মধ্যে আমরা ইনশাআল্লাহ ডিজাইনের অনেক কিছু শিখতে পারবো। তখন ভালো লাগবে এবং নিজের নামে আপনি নিজের ব্র্যান্ডের নামে আপনি চাইলে ওয়েবসাইট রেডি করতে পারবেন, হ্যাঁ? তখন আপনি চাইলে সেখানে অ্যাডসেন্স এপ্লাই করে আপনি ইনকাম করতে পারবেন। তো এখানে বিষয় হচ্ছে আসলে আমার যে WhatsApp গ্রুপগুলো আছে সেগুলোতে আমি দেখতেছি যে অনেকেই জয়েন করেছে। কারণ হচ্ছে মানে ফ্রিল্যান্সিং এর যে একটা বিষয়, যেহেতু ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট, তো এটা দেখে অনেকেই কিন্তু জয়েন করে। জয়েন করে মানে চাই যে আসলে কি হয় এখানে। দেখা যায় যে এখানে আসলে মানে জয়েন করার সাথেই কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন না। আমি কিন্তু কোথাও বলি নাই যে টাকা ইনকাম করার জন্য আপনাদেরকে এখানে আনছি। এখানে হচ্ছে স্কিল ডেভেলপ করার জন্য আনছি। আপনার যদি একটা স্কিল থাকে, প্রপার যদি একটা স্কিল থাকে, আপনি চাইলে যেকোনো জায়গা থেকে হিউজ পরিমাণে আর্ন করতে পারবেন, ইনকাম করতে পারবেন এবং এটা লাস্টিং একটা ইনকাম হবে, হ্যাঁ? আপনি কিন্তু লং লাস্টিং একটা ইনকাম। আপনি মানে সাস্টেইনেবল একটা যদি ইনকামে যেতে চান, হ্যাঁ? তাইলে কিন্তু আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। আপনি যদি ফ্রিল্যান্সিং এ এসে যদি যেকোনো মানে যে বিভিন্ন মার্কেটিং টার্গেটিং থেকে শুরু করে ইত্যাদি যে যে বিষয়গুলো আছে এগুলো যদি শিখতে চান, হয়তো আপনি হুট করে টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু বাট সেগুলো সাস্টেইনেবল না। আপনার এই স্কিলটা থাকতে হবে, একটা স্কিল থাকতে হবে, যে স্কিল আপনি বয়স হলেও আজ থেকে 20 বছর পরে গিয়েও ইনকাম করতে পারবেন। ঠিক আছে? আর এটা আসলে এমন একটা স্কিল, এই ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট, এখানে আপনি প্যাসিভ ইনকাম করার সুযোগ পাবেন। প্যাসিভ প্যাসিভ ইনকাম বলতে আপনি যদি একটা ওয়েবসাইট রেডি করে একবার যদি কোনো একটা ইনকামের পথে লাগাই দিতে পারেন, ধরেন একটা অ্যাডসেন্সে লাগাই দিতে পারেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি রেগুলার প্যাসিভ মানে অটোমেটিক একটা ইনকাম আসবে। কিন্তু অন্যান্য যে বিষয়গুলো আপনি হয়তো বিভিন্ন জায়গায় ক্লিক করে এই করে সেই করে যে ইনকাম করা, এগুলো আসলে প্যাসিভ না। এগুলো আজকে আছে কালকে নাই। ঠিক আছে? তো সেজন্য সবাইকে বলবো একটু স্কিল ডেভেলপ করেন, সময় দেন, সাথে থাকেন, প্র্যাকটিস করেন। তাহলে ইনশাআল্লাহ একটু সময় দেন। মানে ৫-৬ মাস ১ বছর একটা সময় নেন। তাহলে দেখবেন যে একটা স্কিল যদি আপনার মধ্যে ডেভেলপ হয়, আপনি প্যাসিভ ইনকামে যাইতে পারবেন। তো আর বলবো না, অনেক বলেছি। সবাইকে ধন্যবাদ। সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। সুস্থ থাকবেন।